এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা হয়তো অংশগ্রহণ করতে পারেনি কিন্তু শুনেছেন তাদের সাথে আমি বিশেষ করে বিধানসভা সেক্রেটারি স্টাফ থেকে শুরু করে যারা বিভিন্ন কাজ করে থাকেন, ওয়াচ করা থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আসেন বিধানসভা দেখতে, তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সায়ন্তিকার বক্তৃতা শুনছিলাম, খুবই ভালো বলেছ, বিউটিফুল। এত তাড়াতাড়ি মেয়ে এত ভালো তৈরি হয় বক্তৃতা দিতে, এটা আমি ভাবতেও পারি। মাত্র 7-8 মিনিটের মধ্যে কভার আপ করা, ইটস এক্সিলেন্ট জব। আমি বক্তৃতা শুনেছি হুমায়ুন কবিরের, তিনিও ল অ্যান্ড অর্ডার নিয়ে নিজে কাজ করেছেন জীবনের অভিজ্ঞতা দিয়ে, তিনি কিছু কথা এখানে সঞ্চিত করেছেন, তাকে আমার অনেক ধন্যবাদ। আমি বক্তৃতা শুনেছি জয়প্রকাশ টপ্পর, দারুণভাবে হিন্দি ভাষায় সেই চা বাগানের কথা, আদিবাসীদের কথা তুলে ধরেছেন, তাকেও আমার অনেক অনেক অভিনন্দন। লাস্ট বক্তৃতা শুনলাম মোশাররফ হোসেনের, খুবই বলিষ্ঠভাবে, সুন্দরভাবে, সহজাতভাবে, সুষ্ঠুভাবে, একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংহত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন। পার্লামেন্টের বক্তৃতা এটাই তো নিয়ম, বিধানসভার বক্তৃতা এটাই তো নিয়ম। যদি কারো কিছু বলার থাকে, তার জন্য সময় থাকে, আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। গণতন্ত্রে এটাই সৌজন্য, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। আমি বিধানসভায় সেদিনকে বিজেপি বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নৌশাদ প্রেসিডেন্ট ছিল বা অন্য কোনো প্রেসিডেন্ট ছিল না বিরোধী দলে। তো আমি মাননীয় স্পিকার মহাশয়কে জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টের বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাবাহিক বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য, সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সাংসদরাও তাই, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন, বলতে বলছি
স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাডমিশন করতে দেওয়া হতো না, কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। তো আমি আজ পার্লামেন্টের একা বসে আছি, আমার একটা কবিতাও আছে দেখবেন লেখা, কবিতা বিচারে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করো, এরা কথা শুনছে না। এরা তো রোজ বলে, আমি নিজে কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প, এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিতে ফ্রিডম অফ স্পিচ মানে এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসিক, কেউ রাজবংশী, কেউ খান্তাপুরী, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তাদের নির্বাচিত করে পাঠিয়েছে। তো এমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামি থেকে শিখেছি, পঞ্চানন বর্মন থেকে শিখেছি, রঘুরাম মুর্মুর থেকে শিখেছি, প্রমোদনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই, এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছে। বড় সামনে কিছু রিসার্চ চলেছে, আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলের নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না, আমাকে পুলিশ ডেকে দণ্ডি ভাঙবার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেয়, আর আমি এমনিতে জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাইরে দুজনের আমি ভিডিওটা দেখেছি, কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন, দুজন পাঠিয়েছেন, দুজন সাংবাদিক বন্ধু, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে পটিয়ে বচন ঋক্সাং যজু অথর্ব, এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা, যারা সিংহান্ত বৃষ্টি অমৃতস্য পুত্রা বলেছিলেন,
কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনারা আমাকে 50 টাকা দিন আমার গায়ে প্রশ্ন করবে না, কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলে, আমি বলতে চাই না কথা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উল্টো করে দেবো যেটা বলেছি যে মমতা ব্যানার্জি কি ভাবেন সম্প্রদায় বাবার সম্পত্তি না। আই উইল দ্যাট ওয়ার্ড আপনাদের জানবার জন্য বললাম। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিয়ে নিই। আর ছিল নিজস্ব সম্পত্তি ছিল, নিই আমরা, মাথায় রাখবে। গ্রামে এসব কথা চালু আছে। আমি কিছুদিন আগে পশুপালনে গিয়েছিলাম, বাবার বড় ছেলে মেয়েদের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললে একটা সই করে দেবে। আমরা কেন? বললো আমরা রামপুরের তো আশীর্বাদ আছে। আপনি ছিলেন যে আমরা রামপুরে একটা মন্দির করতেছি। আমি একবার জিজ্ঞেস করলাম না, আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে করে দিলাম। আমরা সব ভাবি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দুয়ারে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারোর কিছু করবার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না আমাদের? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবার যদি ধরে নেন, মানে একটা পরিবারে যদি 3-4 জন থাকে, এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি রেকর্ড করে দিয়ে যাব, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমানবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়ি। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল, কনস্ট্রাকশন, একটা জায়গায় গার্বেজ করেছিল, রাবিশ করেছিল। তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপর তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজো। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম, এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি রেকর্ড করতে চাই। এত মিথ্যে, এত উৎসাহ। आगे तो वो तो दिल्ली में ऐसे ममता जी तो सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়,
কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক